নমস্কার, শুরু করছি দ্য ডিবেট। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজকে দ্য ডিবেটে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা এই আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বাংলার জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই বাংলায় যা ঘটবে গোটা দেশেও যে তার প্রভাব পড়বে না এমনটা নয়, পড়তেই পারে প্রভাব। বিষয়টা খানিকটা এরকম, গতকাল কালীঘাটে একটা বৈঠক হলো, যেরকম বৈঠক হচ্ছে আর কি, যে জেলাওয়ারি বৈঠকগুলো, সেই জেলায় কোথাও কোথাও কিছু সাংগঠনিক রদবদল হচ্ছে, কিছু ক্ষেত্রে সংগঠনকে একই রেখে বুঝিয়ে দেওয়া হচ্ছে কার কি দায়িত্ব। কালীঘাটে তৃণমূল কংগ্রেসের এই বৈঠক, এবং এই বৈঠক থেকে খুব স্পষ্টভাবে একটা বার্তা দেওয়া হলো জেলা নেতৃত্বকে, মুর্শিদাবাদের জেলা নেতৃত্বকে যে বার্তা দেওয়া হলো সেখানে স্পষ্ট করে দেওয়া হলো যে অধীর রঞ্জন চৌধুরীকে গুরুত্ব নয়। খুব স্পষ্টভাবে তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে এই বার্তা এলো দলের কাছে যে 3টি লোকসভা আসন এই মুর্শিদাবাদে, এবং এই 3টি আসনেই নাকি জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ কংগ্রেসকে আসন ছাড়ার বিষয়ে কোনো কথা হলো না, অর্থাৎ INDIA জোটের ভবিষ্যৎ নিয়ে এ রাজ্যে কোনো কথা হলো না। যেখানে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা এই বাংলাকে ছুঁয়ে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে, বা বাংলাকে হয়তো ছুঁয়েও যাবে সেই ন্যায়যাত্রা, তার আগে কেসি বেণুগোপাল আজ রাজ্যে আসছেন, তার আগে মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী মুখ করার যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই বার্তা দেওয়ার পরে 3টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলার মানে কি? খুব স্পষ্ট, এখানে অন্তত কংগ্রেসকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি হবে এখানে জোটের ভবিষ্যৎ জানি না, সময় বলবে। কিন্তু আজকে এই ডিবেট শুরু করার আগে এই প্রতিবেদনের দিকে নজর রাখবো। দেখুন কি বার্তা দিলেন দল। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। এই আবহে লোকসভা ভোটকে সামনে রেখে জেলাভিত্তিক প্রস্তুতি বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার মুর্শিদাবাদ জেলা নিয়ে প্রস্তুতি বৈঠক সারলেন তৃণমূল সুপ্রিমো। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, এছাড়াও ছিলেন জেলার সাংসদ, বিধায়ক সহ দলের অন্যান্য নেতারা। মুর্শিদাবাদ জেলায় লোকসভার 3টি আসন রয়েছে, এর মধ্যে 2টি আসন রয়েছে তৃণমূলের দখলে, আর কংগ্রেসের দখলে রয়েছে 1টি আসন। সূত্রের খবর, এদিনের বৈঠক থেকে জেলার 3টে আসনেই লড়াইয়ের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। বিষয়টি নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যে এই জল্পনা আরও বেড়েছে। তিনি বলেছেন, মুর্শিদাবাদের 3টে আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস। আমাদের তৃণমূল কংগ্রেস আগামী দিনে মুর্শিদাবাদ জেলার 3-3 আমরা দিদির হাতে তুলে দেব। অধীর চৌধুরী তৃণমূলের থেকে 4,16,000 ভোটে পিছিয়ে আছে। পাশাপাশি রাজ্যের 42টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে বলে এদিন ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দিনের বৈঠকে অধীর নিয়ে মাথায় ঘামাননি তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা সবাই মিলে লড়াই করলে অধীর কোনো ফ্যাক্টর নয়। বৈঠকে জেলার 2 সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমানের কাজের ভূয়সী প্রশংসা করেন তৃণমূল নেত্রী। এদিন বৈঠকে ব্লকের সঙ্গে বিধায়ক ও জেলা সংগঠনের বিবাদ মেটানোর পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, ক্রমাগত দলবিরোধী মন্তব্যের জন্য এদিন অভিষেকের ভৎসনার মুখে পড়েন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খোদ তৃণমূল নেত্রী। তাকে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নিষেধ করেন তৃণমূল সুপ্রিমো। সোশ্যাল মিডিয়ায় কে কি করছে সব আমার নজরে আছে, প্রয়োজনে দল যে ব্যবস্থা নিতে পিছপা হবে না সে কথাও এদিন সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, বৈঠকে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিচলিত না হওয়ার পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো। এদিনের জেলাভিত্তিক প্রস্তুতি বৈঠক থেকে রাজ্যের 42টি লোকসভা আসনে লড়াই করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ওই বার্তায় রাজ্যে INDIA জোটের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। রাজ্যে আসছেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। তার আগে জোটসঙ্গী কংগ্রেসের ওপর চাপ বাড়াতেই কি একলা লড়াইয়ের ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো? ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। নবাবের শহর এই মুর্শিদাবাদ অনেক টানাপোড়েন, অনেক বিতর্ক, অনেক রকম এই রাজনৈতিক পট পরিবর্তন সবকিছুই দেখেছে মুর্শিদাবাদ, এবং এই মুর্শিদাবাদ মির্জাফরও দেখেছে। এখন এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বৈঠক থেকে এই ঘোষণা করছেন যে 3টি আসনেই নাকি তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। খুব স্বাভাবিকভাবেই
আইএনডিআই এর জোট, এই জোট নিয়ে যখন লোকসভা নির্বাচনের আগে সরগরম থাকা উচিত ছিল, বিরোধী শিবিরের এক জায়গায় আসার কথা ছিল, তখন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বার্তা দেওয়াগুলো কি কতটা পরিকল্পনার পেছনে রয়েছে বা কি পরিকল্পনার পেছনে রয়েছে সেটা নিয়ে বিতর্ক হতেই পারে। বিশেষ করে যেটা বলছিলাম যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, এই বাংলা ছুঁয়ে যাওয়ার কথা, কেসি বেণুগোপাল তার এখানে আসার কথা, মল্লিকার্জুন খাড়গের নাম এই তৃণমূল সুপ্রিমোই ঘোষণা করলেন, প্রধানমন্ত্রী মুখ হিসেবে তিনি দেখতে চান। কি চাইছেন উনি? কংগ্রেসের জন্য কি বার্তা তৃণমূল দিতে চাইছে, এবং যাতে এই আইএনডিআই এর জোট তৈরি হওয়ার আগেই কোনোভাবে বিপর্যস্ত হয়ে না পড়ে, তার জন্য কি মাননীয়ার সত্যি কোনো চেষ্টা আছে? কতটা অ্যাডভান্টেজ সেক্ষেত্রে বিজেপি? আমাদের সঙ্গে আলোচনায় আজকে যারা রয়েছেন এবার তাদের সঙ্গে আলাপ করাবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক, রয়েছেন কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী এবং রয়েছেন বিশিষ্ট অধ্যাপক সুকান্ত ঘোষ। আমি তিনজনকেই স্বাগত জানাবো। আমি প্রথমে একটু ঝন্টুদার কাছে আসি। ঝন্টুদা, তিনটে আসন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনটে আসনেই নাকি জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর। এখন এই তিনটে আসনে মোটামুটি যা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে, বা আপনারা হয়তো এগুলো আরো বেটার বুঝতে পারবেন বা বলতে পারবেন, যে এই মুর্শিদাবাদ সেখানে এতটাই ব্যবধান ছিল তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীর বাকিদের সঙ্গে, যদি কংগ্রেস এবং বামেরা একযোগে লড়াই করে তাহলেও, মানে আমি এটা 2019-এর প্রেক্ষিতে বলছি, যে কংগ্রেস এবং বামেরা যদি একসঙ্গে সেক্ষেত্রে লড়াই করতো বা করেও আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, তাহলেও কিন্তু আবু তাহের খানকে ছুঁতে পারতো না তারা। জঙ্গিপুর বা বহরমপুরের খানিকটা আলাদা হলেও বহরমপুরে এখনো অধীর ম্যাজিক কাজ করবে, এটা আমরা ধরে নিয়েই এগোবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পষ্ট বলছেন যে অধীরকে গুরুত্ব দেওয়ার কোনো মানে নেই, কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো স্পষ্ট হচ্ছে না। না বুঝতে পাচ্ছেন আইএনডিআই এর জোটের বাকি শরিকরা, বোধহয় বুঝতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। কিন্তু জানবো ঝন্টুদা, কিভাবে দেখছেন আপনি এই বিষয়টিকে? প্রথমেই বলি, আইএনডিএ জোটের কারা কি বুঝতে পারছেন না জানি না, তবে আমরা কিন্তু বিলক্ষণই বারবার বলেছি বিভিন্ন জায়গায় যে দেখুন, কেন্দ্রীয় স্তরে বা ভারতবর্ষের জোটের রাজনীতির প্রশ্নে কিন্তু মমতা ব্যানার্জি কোনোদিনই আন্তরিকতায় ছিলেন না। আমি শুধু এইবারের নির্বাচনটা বলি না, 19-এর নির্বাচনগুলো যদি আপনি খাতায় কলমে বসেন, অর্থাৎ মমতা ব্যানার্জি যেদিন থেকে শাসনযন্ত্রের পলিটিক্সটায় পুরোপুরি পূর্ণমাত্রায় গ্রিপে আনলেন, তারপর থেকে কার্যত উনি কিন্তু সর্বভারতীয় স্তরে কোনো রকম প্রতিষ্ঠান বিরোধী জোটের অঙ্কে কোনোদিন আন্তরিক ছিলেন না। আপনি খেয়াল করে দেখুন, পার্লামেন্টে যতগুলো বিল বর্তমান শাসক বিজেপি 2014 সালের পর থেকে পাশ করেছে, সব বিল ভালো একদম বলবো না, এই বিলগুলো কার্যত পাশ হয়েছে কিন্তু দুটো পলিটিক্যাল পার্টি, আঞ্চলিক দল যারা রুলিং হিসাবে ভারতবর্ষের ডিসাইডিং ফ্যাক্টর, সেই দুটো দলের কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে, একটা হচ্ছে কেজরিওয়াল, একটা হচ্ছে মমতা ব্যানার্জি। একদম পরিষ্কার দেখুন, কখনো ওয়াকআউট করেছে, কখনো ভোট দিয়েছে, বিভিন্ন অ্যাসপেক্ট। আমরা যেটা বলতে চাইছি যে অধীর বাবু যখন বলছেন আমরা পরোয়া করি না, 28শে ডিসেম্বর দেগঙ্গার সভা থেকে মমতা ব্যানার্জি যখন স্পষ্ট বলছেন আমরা এখানে একা লড়বো, অর্থাৎ ওখানে গিয়ে মল্লিকার্জুনকে তিনি জিঞ্জার পলিটিক্স এর পার্টি হিসাবে, মানে আদা রাজনীতির পার্টি হিসাবে কংগ্রেসের ঘরে গৃহযুদ্ধ করার জন্য একটা পুশ করে দিয়ে চলে আসলেন। এসে এখানে যখন তারিখে হঠাৎ করে প্যারাডাইম শিফট করলেন, আপনি ব্যাঙ্গালোরের যদি মমতা ব্যানার্জির ইয়েটা দেখেন, চতুর্থ যে বৈঠকটা, জোট বৈঠক, ইন্ডি জোটের বৈঠক, সেখানে তিনি যে রাজনীতিটা করলেন, যেটাকে আমরা পলিটিক্সের ভাষায় বলি জিঞ্জার পলিটিক্স, আর এখানে এসে যখন দেগঙ্গায় তিনি প্যারাডাইম শিফট করলেন, করে বললেন ওই জোটপোট নেই, আমরা 42টাতে আছি। এই যে কথাগুলো, এই যে প্যারাডাইম শিফট গুলো হচ্ছে, তার পিছনে কিন্তু মমতা ব্যানার্জির দুটো মেকানিজম কাজ করে। একটা মেকানিজম হচ্ছে আমি জোটের সপক্ষে নই, আমি আঞ্চলিক দল হিসেবেই স্যাটিসফাই। দ্বিতীয়, বৃহৎ শক্তির কাছে এই বার্তাটা কার্যত দেওয়া, দেখুন আমরা কিন্তু ইহদাহে আছি, মানে বিচারিতায় আছি, দ্বৈততায় নেই। অর্থাৎ আমরা এই জোট আমি বলছি ঠিকই, দেখবেন 19-এর মতনই আমিও আমার রাজ্যের মধ্যেই আমি কনসলিডেটেড। এটা তো মমতা ব্যানার্জির, এটা বাস্তব সত্য দেবারতী, রাজ্যে কিন্তু মমতা ব্যানার্জির মেন ভোট ব্যাংকটা যেটা 33% আমরা বারবার বলছি, এই ভোট ব্যাংকটা কিন্তু মমতা কার্যত এখনো ধরে রেখেছে।
এই শক্তিকে ভর করে তিনি কংগ্রেসের যে 3টে সিট সংখ্যালঘু বেল্টে কার্যত উড়িয়ে দিতে পারে যে কোনো শক্তিকে, মমতা এটা জানে। ফলে অধীর যতই বলুক, মমতার আরেকটা দিক হচ্ছে এই মুহূর্তে হাইকমান্ড অর্থাৎ সোনিয়া গান্ধী কিন্তু মমতাকে চটাতে চাইছে না, এটাও কিন্তু মমতা জানে ভালো করে। ফলে 42টা সিটে 2-3টে যদি অ্যাডজাস্টমেন্ট নাও হয়, মমতা যদি ডিসাইডিং একটা বড় সিট নিয়ে বেরোতে পারে, আমি তোমাকে পরিষ্কার বলছি এই প্রেসার গ্রুপ, ইন্ডি জোটের ভবিষ্যতের প্রেসার গ্রুপ হিসাবে মমতা অনেকটা এগিয়ে থাকবে, মমতা ভালো করে জানে। ফলে এই রাজ্যে মমতা ব্যানার্জি তো অন্য কোন রাজ্যে এই মমতার ছবি দেখিয়ে একটা পঞ্চায়েতের সদস্য বের করতে পারবে না, এই আঙ্গিকে এই রাজ্যে কতটা এগিয়ে থাকবে তার উপরে আমি আসবো আপনার কাছে, সন্দীপাদি রয়েছেন, সন্দীপাদির কাছে যাই। সন্দীপাদি, এই আমি যেটা বলছিলাম যে মুর্শিদাবাদ মির্জাফরদের জন্ম দেয়, আর গোটা বাংলার ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনাদের সঙ্গে সব থেকে বড় বিশ্বাসঘাতকতা যে করেছে সে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি এর আগে বহুবার বহু প্রমাণ আপনারা পেয়েছেন, আশা করি এরপরে আর এই মানুষটার সঙ্গে জোটে যাওয়ার কথা আপনারা ভাববেন না, কারণ এখন যে জায়গায় পরিস্থিতিটা দাঁড়িয়ে গিয়েছে, সরাসরি উনি বলছেন বা উনি দলকে বার্তা দিচ্ছেন যে 3টে আসন, এই 3টে আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। অর্থাৎ বহরমপুরটাকেও উনি ধরে নিচ্ছেন, বহরমপুরটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিচ্ছেন, তৃণমূল কংগ্রেসই ওখান থেকে জয়লাভ করবে, অর্থাৎ আলাদা করে তৃণমূল প্রার্থী দেবে, এটা অন্তত স্পষ্ট। সন্দীপাদি। দেবারতী দেবী, তৃণমূলের মানে মমতা ব্যানার্জি বিজেপির কাছ থেকে দাদন নেওয়া এরকম একজন নেত্রী, তার সাথে জোটে আমরা কোনোদিন যেতে চাইনি এবং এবার তো একদমই না। আমরা তো শুরু থেকে বলে আসছি, আমি জানি না এই কোত্থেকে এই সোনিয়া গান্ধীজি চটাতে চান না, অমুক করতে চান না, এই খবরগুলো কোত্থেকে আসে, আমরা মুখপাত্র, আমাদের কাছে এই খবরগুলো নেই। তো সুতরাং আশা করি আমরা যেটা বলবো সেটাকে মান্যতা দিতে হবে এবং আমাদের প্রদেশ নেতৃত্ব, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যেটা বলবেন, কেননা তিনিও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম একজন ইম্পর্টেন্ট ফ্যাক্টর তিনি। এবার ঠিকই বলেছেন, উনি শুধু মুর্শিদাবাদের ফ্যাক্টর নন, উনি গোটা বাংলায় ফ্যাক্টর। অধীর রঞ্জন চৌধুরী গোটা বাংলায় ফ্যাক্টর। আমরা তো বলেছিলাম দেবারতী যে এটা মমতা ব্যানার্জির জন্য অগ্নি পরীক্ষা। বিজেপির মতো একটি দানবীয় ফ্যাসিবাদী শক্তিকে হারাবার জন্য শিরদাঁড়া সোজা রেখে কে লড়াইয়ে সামিল হবে, কে লড়াইটা চালিয়ে যেতে পারবে সেটাও আমরা দেখব। মমতা ব্যানার্জি সেখানে ডাহা ফেল করেছেন। এই রাহুল গান্ধীজির ভারত জোড়ো ন্যায় যাত্রা ঢুকছে, ভয় পেয়ে গেছে মমতা ব্যানার্জি যে ভাই এবার তো যদি ডেকে বসে এই যাত্রায় হাঁটার জন্য বিজেপির বিরুদ্ধে। তো সেখান থেকে ওই যে বলে না যে আমরা জানতাম দেবারতী যে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে, কিন্তু এত তাড়াতাড়ি বেরিয়ে পড়বে সেটা আমরা একটু আন্ডার এস্টিমেট করে নিয়েছিলাম। আমরা জানতাম একদিন না একদিন বেড়ালটা বেরোবে, এটা আমাদের জন্য ভালো। শুধুমাত্র যেহেতু আমি তো আবারও বলছি আমরা জানতাম। এবার বাংলার মানুষ দেখুন, আপনারা দেখুন, আপনারা যথেষ্ট ইন্টেলিজেন্ট যে এই মমতা ব্যানার্জি যদি কংগ্রেসের সাথে জোটে আসে তাহলে ওনার রাজনৈতিক পিতা সঙ্গীরা ওনারা খেপে যাবেন, ওনারা চটে যাবেন, ভাইপোকে জেলে ঢুকিয়ে দেবেন বা ভাইপোকে বাঁচাবার জন্য তিনি। একটা বিষয় আপনি মানবেন কিনা জানি না, যে একটা প্রাদেশিক দল, সেই প্রাদেশিক দলটার চরিত্র বা ভাবনা সেটা কখনোই একটা জাতীয় দলের সঙ্গে মিলবে না। কংগ্রেসের যে ভাবনা, কংগ্রেসের যা পরিকাঠামো, কংগ্রেসের যা চিন্তাধারা, তার সঙ্গে যে একটা প্রাদেশিক দলের ভাবনা চিন্তা মিলবে না, এটা স্বাভাবিক। এটা কি কোথাও এই জোট না হওয়ার একটা কারণ? আমি কেন বলছি কথাটা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 42টাই আমরা জিতবো, অর্থাৎ উনি এর বাইরে বেরোতে পারছেন না বা ওনার কাছে অপশনও নেই। এটা কি কোথাও একটা জাতীয় দল এবং একটা প্রাদেশিক দলের মধ্যে তফাৎ গড়ে দেয় এবং সেই কারণেই এই ধরনের জোট না হওয়াই ভালো? না দেখুন, জোর করে যারা নিজেদেরকে জাতীয় দল বলে, যেমন তৃণমূল কংগ্রেস নাকি সর্বভারতীয় দল, যদিও সেই ট্যাগটা নেই, এটা মমতা ব্যানার্জি। দেখুন আমাদের সাথে তো আরো অনেক আঞ্চলিক দলের জোট আছে এবং আমরা প্রত্যেকটা আঞ্চলিক দলকে তাদের ক্ষেত্রে তাদেরকে আমরা সম্মান জানাই, কিন্তু মমতা ব্যানার্জি দেখুন তৃণমূল এরকম একটি দল যারা বরাবর, মানে তৃণমূল দল, ঠিক আছে আমি তৃণমূল দলের কর্মীদের বলছি না, আমি সুপ্রিমোকে বলছি, মমতা ব্যানার্জি উনি কিন্তু বরাবর কিন্তু উনি দু নৌকায় পা দিয়ে চলেছেন। তো মা দু নৌকায় পা দিয়ে চললে তো এবার হবে না, এবারে এসপার না উসপার হতে হবে, কেননা আমাদের লড়াই সোজাসুজি আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই। আপনার আবারও বলছি দেবারতী
যে আমরা বারবার বলেছিলাম এটা মমতা ব্যানার্জির অগ্নি পরীক্ষা, আমাদের কিচ্ছু এসে যায় না, আমাদের কিচ্ছু না, এটা মমতা ব্যানার্জির অগ্নি পরীক্ষা, উনি অগ্নি পরীক্ষায় ডাহা ফেল হয়েছেন। বিজেপি থেকে দাদন নিয়ে কেউ বিজেপির এগেনস্টে লড়াই করতে পারবে? কোশমিন কালেও হয় না। এটা মমতা ব্যানার্জি কোনোদিন পারবেন না এবং এখন তো আরো পারবেন না। বেশ, আমি একটু সুকান্তদার কাছে আসবো। সুকান্তদা, অনেকগুলো বিষয়ে একে একে একটু আসি আপনার কাছে। সেটা হচ্ছে এক নম্বর, যে সন্দীপাদি কিছুক্ষণ আগে বলছেন যে অধীর চৌধুরী গোটা বাংলায় ফ্যাক্টর, আপনি কতটা একমত আপনার কাছ থেকে জানবো। দ্বিতীয় বিষয় যেটা, অগ্নি পরীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পাশ করবেন কিনা সেটা আপনি একজন অধ্যাপক মানুষ কিভাবে দেখেন, বা আমি যদি একজন এ রাজ্যের নাগরিক হিসেবে দেখি কিভাবে দেখেন, এটা জানতে চাইবো। এবং এটা কি আপনি মানবেন যে এই যে 31শে ডিসেম্বরের মধ্যে সিট শেয়ারিং নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত গোলমেলে যুক্তি এবং উক্তির কারণেই হচ্ছে না, বা হয়নি, বা হলো না? এখন ভবিষ্যৎ কি? দেখো দেবারতী, আমার কাছে মানে অধীর রঞ্জন চৌধুরী একটা বড় ফ্যাক্টর, এটা মানতে কোথাও যেন মনে হয় যে কোনো এক সময় পাকিস্তান দলে ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরম ছিলেন, এখন তার সঙ্গে যদি আমরা আফ্রিদি তুলনা করি, যে বলার তার হয় না, গাল ফর ডিফারেন্ট। এবার সেই অধীর রঞ্জন চৌধুরী যে দুর্দান্ত প্রতাপ, যে ব্যক্তিত্ব এবং যে ধরনের তার রাজনৈতিক ক্ষুধা, সেটা কিন্তু বর্তমানে নেই দেবারতী। এবং আরেকটি ঘটনা, তুমি যদি অধীর রঞ্জন চৌধুরীকে তুলনা করো মমতা ব্যানার্জি বা অন্য যে কোনো ক্যারিসমেটিক লিডারশিপের সাথে, কখনো সম্ভব নয়, এটা পার্থক্যটা বুঝতে হবে। দ্বিতীয় ঘটনা হলো জাতীয় কংগ্রেস, যেটা পশ্চিমবঙ্গে তাদের যে 2019-এর লোকসভার ফলাফল, সেটা একদম দেয়াল লিখন স্পষ্ট যে তাদের ভোট শেয়ারিং ঠিক কত ছিল। এবার যেটা আমার মতে, যে কংগ্রেস এই যদি মানে এই ইন্ডিয়া জোটে যেভাবে তাদের হাইকমান্ডের সঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সকলের একটা আলোচনা চলছে, কোথাও গিয়ে রাজ্যে, যেটা একটু আগে সন্দীপাদি বলল যে প্রাদেশিক নেতৃত্ব, আমার একটা জায়গায় খুব সন্দেহ রয়েছে যে প্রাদেশিক নেতৃত্বদের, এটা আমাদের নিজেদের দলের বিষয়, কিন্তু আদৌ কি প্রাদেশিক নেতৃত্ব যারা রয়েছেন তাদের কথা কি হাইকমান্ড শোনে না? একটা বিশাল বড় ব্যবধান, শোনেই না। এবার ঘটনা, এবার জাতীয় কংগ্রেসের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা কি তার দল শোনে? হুমায়ুন কবিরকে বলা হলো মুখ না খুলতে, বাইরে বেরিয়ে উনি এগুলো জানালেন আমাদের। বলুন দেবারতী, জোর করে কংগ্রেসকে যদি মসনদে বসাতে চাও, তাহলে কিন্তু লোকসভায় কংগ্রেসের কথা বলছি, যেটা পশ্চিমবঙ্গে এতগুলো আসন পেতে পারে বা ভোট শেয়ারিং বাড়তে পারে, এটা অলিক কল্পনা ছাড়া কিছু নয়। কারণ যে ভারত জোড়ো যাত্রা বলেন, যাই বলুন না কেন, রাহুল গান্ধী কিন্তু মুখ এখনো নয় প্রধানমন্ত্রী, এবং মমতা ব্যানার্জি, এটাই তো প্রশ্ন। সুকান্তদা, খুব ভালো একটা পয়েন্ট আপনি তুলেছেন। রাহুল গান্ধী এখনো মুখ নয়, মানলাম, কিন্তু মল্লিকার্জুন খাড়গে তো মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী। তাহলে সেই কংগ্রেসকে চটিয়ে লাভ কিও না। আমি সুকান্তদাকে থামিয়ে বিরতিতে গেছিলাম, সুকান্তদাকে একদম শেষ করার সুযোগ দিয়ে আমি সন্দীপাদির কাছে আসবো। সুকান্তদা, শেষ করে নিন। ধন্যবাদ দেবারতী। আমার মনে হয় যেটা ঘটনা, যে রাজনীতির ক্ষেত্রে মানে চিরজীবন কেউ সারা জীবন বন্ধু থাকবে, কেউ সারা জীবন শত্রু থাকবে, এটা হয়ে ওঠে না। রাজনীতিকেই বলে, কিন্তু তোমাকে বাস্তব চিত্রটাও অনুধাবন করতে হবে যে কংগ্রেস, যেটা কিন্তু ঘটনা, যেটা মমতা ব্যানার্জি বলেছেন, যে যেখানে যে রাজ্যে যে দল যত বেশি মানে শক্তিশালী, তাকে ফাইনাল কল নিতে হবে সিট শেয়ারিং এ। তো কিন্তু ভুল নেই তো। এবার ঘটনা হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখেওছি আবু তাহেরের সঙ্গে ক্ষেত্রে কিভাবে তৃণমূল কংগ্রেস সেই আসনটা ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস থেকে। তবে আরেকটি ঘটনা যেটা তুমি বলছো, ইন্ডিয়া অ্যালায়েন্সের যেভাবে চলা প্রয়োজন, সেটা কিন্তু সেভাবেই চলছে, এবং সেটাতে কিন্তু হাইকমান্ড, কংগ্রেসের হাইকমান্ডে কোনো সমস্যা নেই, এবং তারা রাগাতে চাইছেন না, তাকে তৃণমূল নেত্রীকে তোয়াজ করছেন। এই কথাগুলো আমার মনে হয় কোথাও ঠিক নয়। কোথাও যেন গ্রাসরুট লেভেলে কংগ্রেসকে আরো বেশি কাজ করতে হবে পশ্চিমবঙ্গের বুকে, তাহলে হয়তো তারা কিছুটা ভোট শেয়ারিং এ কিছুটা চোখে পড়বে। তাছাড়া কিন্তু আমি মনে করি না যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের কোনো খুব বেশি প্রভাব আমরা দেখতে পাই। কংগ্রেস কাজ করতে গেলে তো সাগর দিঘি হয়ে যায় দাদা, মুশকিল তো এটাই। আমি আসবো আপনার কাছে, কিন্তু সন্দীপাদির কাছে যাওয়ার আগে দিলীপ ঘোষের একটা প্রতিক্রিয়া আপনাদের শোনাবো, যেখানে দিলীপ ঘোষের মানে বক্তব্য হচ্ছে খুব একটা এই সব কিছুতে খুব একটা যায় আসবে না, কে কাকে গুরুত্ব দিচ্ছে বা দিচ্ছে না। দিলীপ ঘোষের এই প্রতিক্রিয়া একটা শোনাবো। ইলেকশন
লড়াই হবে। বিজেপি জিতবে, বিজেপি একা লড়বে, এতে কোনো সন্দেহ নেই। কে দ্বিতীয় স্থানে আসবে তার লড়াই চলছে। আমাদের কোনো দালালও দরকার নেই। কেউ কাউকে স্ট্যাম্প দিতে পারে, বিজেপির কিছু যায় আসে না। বিজেপি কোনো দালাল পোষে না, দালালি করে না। আমরা আমাদের সংগঠন, আমাদের নেতা, আমাদের কার্যপদ্ধতি, আমাদের আদর্শ নিয়ে লড়াই করছি, মানুষ আমাদের আশীর্বাদ করবে। বিজেপির বিরুদ্ধে লড়াই আইএনডিআই এর জোটে, কিন্তু এখানে অন্তত এ রাজ্যে যা চলছে তাতে অ্যাডভান্টেজ কি বিজেপি? সন্দীপাদি কিভাবে দেখেন? দেখুন, এই রাজ্যে দেবারতী যদি কেউ মনে করে যে দিলীপ ঘোষ বাবুরা যদি মনে করেন তারা বড় বিজেপি, এটা ভুল, সর্বতভাবে ভুল। কেননা তারা সেই জায়গাটায় যেতে পারছে না। তাদের প্রায় 70 জনের মতন বিধায়ক আছে, তারপরেও তারা বাংলার বুকে প্রতিষ্ঠান বিরোধী কোনো আন্দোলন করতে পারছে না, আন্দোলনে নামতে পারছে না। কি করে নামবে? কেননা তৃণমূলের একজন মানে ব্লু আইড বয় এখন বিজেপির মাথায় গিয়ে বসেছে। তো আরএসএস মনে করেছে, সঙ্গীরা মনে করেছে যে এই রাজ্যের বুকে সবচেয়ে বড় বিজেপি আজকের দিনে মমতা ব্যানার্জি। তিনি দায়িত্ব নিয়ে বিজেপির প্রচারটা তিনি করে দিচ্ছেন, যেভাবেই হোক প্রচারটা তিনি করে দিচ্ছেন। এবার ব্যাপারটা হচ্ছে, দিলীপ ঘোষবাবু ঠিক বলেছেন, দালালদের প্রয়োজন নেই, কেননা মমতা ব্যানার্জি তো দালাল না। মমতা ব্যানার্জি বিজেপির দালাল না, মমতা ব্যানার্জি আরএসএস এর মানস কন্যা, অগ্নিকন্যা। কিভাবে দালাল হতে পারে? দ্বিতীয় কথা হচ্ছে, যেটা অধ্যাপক বাবু বলছিলেন যে রাজনীতিতে কেউ শত্রু নয়, কেউ মিত্র নয়, এটা বলে আমাদের সুবিধে করে দিয়েছেন। কেননা মমতা ব্যানার্জির পাস্ট রেকর্ড বলে তিনি এনডিএতে গিয়ে তিনি দপ্তরবিহীন চারবার তিনি ক্যাবিনেট পেয়েছেন, সেখানে দাঁড়িয়ে এনডিএর সাথে গেছেন। তারপরে কংগ্রেসে এসেছেন, কংগ্রেসের মাথায় কাঁঠাল ভেঙে সারা জীবন সেই রসটা খেতে চেয়েছেন। এখন আর সেটা হবে না। বিজেপি যেরকম বলে না, দিস ইজ নিউ ইন্ডিয়া, আমরা বলছি দিস ইজ নিউ কংগ্রেস। বেশ, এখান থেকে ঝন্টুদার কাছে আসবো, একদম শেষ করবো অনুষ্ঠান ঝন্টুদাকে দিয়ে। ঝন্টুদা বলুন। আমি তোমাকে বলি, দেখো, কুণাল বাবুর একটা স্টেটমেন্ট আমার খুব মনে পড়ছিল যে রাহুল গান্ধীর এই যে নর্থ ইস্ট থেকে পশ্চিমবঙ্গ ঘেঁষে নিয়ে যে ন্যায় যাত্রা, ঢোকার কি দরকার ছিল? ন্যায় পশ্চিমবঙ্গের জন্য অন্যায়। কি দরকার ছিল এখানে ঢোকার? একদম। আমি সন্দীপাদিকে বলছি যে 80-র দশকের রাজনীতির থেকে আজ অব্দি রাজনীতির প্রেক্ষাপটটা যদি কংগ্রেসের দেখেন, দেখবেন কার্যত পশ্চিমবঙ্গের কংগ্রেস কিন্তু কেন্দ্রের হাইকমান্ড কালচারটা যেদিন থেকে ইন্দিরা গান্ধী প্রবেশ করালো, তারপর থেকে ক্রিয়না পুতুল ছাড়া কিন্তু রাজ্যের কংগ্রেসের কোনো ভূমিকা ছিল না। তাই তারা সিপিএম এর সময় তাদের যে অবস্থান ছিল তার প্রেক্ষাপটেই আজকে মমতার জন্ম, এটা তো অস্বীকারের জায়গা নেই। দ্বিতীয়, আপনাকে বলি যে আপনি মুর্শিদাবাদে জোটের এক ধরনের বার্তা দেবেন, আবার মান্ডেশ্বরে আরেক ধরনের জোট করবেন, এটা ইন্ডিয়া জোট হতে পারে না, এটা ইন্ডি জোটই বলতে পারেন, কার্যত যারা বিরোধীরা বলে বেড়াচ্ছেন এখন, আপনাদের বিরোধীরা। দ্বিতীয়, পলিটিক্যাল সায়েন্সে একটা কথা দেবরতী প্রচলিত আছে, বেঙ্গল স্টিল মেড ইজ হার্ড টু ক্র্যাক। অর্থাৎ পরিষ্কার, পশ্চিমবঙ্গে 80-র দশকের বামেদের পর থেকে কিন্তু এই ধরনের কমপ্লিসিটি গুলো আমাদের আছে। এই কমপ্লিসিটি গুলোর কার্যত ওয়ান হ্যান্ড খেলতে না দিলে কিন্তু কোনো দলই এইভাবে লড়তে পারবে না। অর্থাৎ আপনি যদি হাইকমান্ড এই মুহূর্তে অধীরবাবুর উপরে 100% দায়িত্ব দেন, আমি দায়িত্ব নিয়ে তোমায় বলছি, যাই হোক না কেন পলিটিক্যালি কংগ্রেস বেনিফিটেড থাকবে, কিন্তু কার্যত আপনি একদিকে হাইকমান্ড এক ধরনের স্ট্রাকচার নিয়ে চলছে, তো আরেক ধরনের স্ট্রাকচার প্রদেশ কংগ্রেস রিয়ালিটিতে, বাস্তবে রিয়ালিটি সন্দীপীরা লড়াইটা করে। আরেকটা কথা শেষ করছি, যে দেবারতী কিছু সন্দীপাদি বললেন, এই প্রদেশ কংগ্রেসের দুজন সাংসদই তো ভিন্ন ভিন্ন কথা বলছেন। আপনি ডালুবাবু বলছেন তৃণমূলের সাথে ভবিষ্যৎ আমাদের, তিনি বলছেন আমরা অল আউট খেলবো, একা খেলবো। কোনটা? আপনারা নিজেদের ঘরটাই তো ঠিক মতো রাখতে পারেননি। জোট একদম 10 সেকেন্ড। মানে ডালুবাবু বলতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের সাথে জোট করব না, ওনার বয়স হয়েছে তো উনি সেটা বলে ফেলেছেন। কিন্তু আমরা বলতে চাইছি যে আমাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি যে কথাটা দিয়েছেন, আমরা তো সেটাকে প্রদেশ সভাপতির কথাই মানবে কংগ্রেস। যারা একেবারে নিচুতলার কর্মী সমর্থক রয়েছেন বা অন্যান্য নেতৃত্ব রয়েছেন, এটা ধরেই তাহলে যদি এগোনো যায়, তাহলে জোটের ভবিষ্যৎটা কিন্তু এখনো মানে অজানাই রইল আমাদের কাছে। আজকে সময় যেহেতু শেষ, দেখা যাক আগামী সময়ে কি দাঁড়ায়, এই জোট আদৌ দানা বাঁধতে পারে কিনা বাংলায়। আমাদের সঙ্গে যারা অতিথিরা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা ক্যামেরার ওপারে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। আজকে এখানেই শেষ করবো দ্য ডিবেট। অন্যান্য সব খবরের জন্য আপনার চোখ থাকুক।